গুড মর্নিং মামুনি। গুড মর্নিং আব্বু। রেডি হলে না? আজ তো নবীবরণ। খেয়ে রেডি হব। আয় নাস্তা করতে। আমরা নাস্তা করে আমি রুমে এসে মিষ্টি কালারের শাড়ি হিজাব বেঁধে হালকা লিপস্টিক চোখে কাজল হাতে মিষ্টি কালারের চুড়ি হাতে একটা সাইড ব্যাগ, ব্যাস আমি রেডি হতেই তিথির কল। তুই কি রেডি? হুম। তাড়াতাড়ি আয়, আমাকে তো রেডি হতে হবে, দেরি হয়ে যাবে। আমি রেডি না হয়ে আসবো নাকি? রেডি হয়েছি, এখন আসতে সময় লাগবো তো। আয় তুই ফার্স্ট। আসি। আমি সিঁড়ি দিয়ে নেমে আম্মু আমি যাই। সুন্দর লাগছে, এত তাড়াতাড়ি কই যাবি? তিথির বাসায় ওকে শাড়ি পরাবো, তারপর ও রেডি হলে কলেজ যাব। তাহলে তোর আব্বুর সাথে যা, তোকে তিথির বাসার সামনে নামিয়ে যাবে। ওকে, আব্বু কই? এই তো আমি। ওয়াও, আমার মামুনিটাকে তো অনেক সুন্দর লাগছে, পুরাই পরি লাগছে। দেখতে হবে না আমি কার মেয়ে? হুম। কথা না বলে তাড়াতাড়ি যা, তিথি ওয়েট করতেছে। চলো আব্বু। আম্মু আসি। চল আমরা আসি। সাবধানে যাও। ওকে। আমি গিয়ে আব্বুর গাড়িতে উঠে বসলাম। আব্বু আমাকে তিথির বাসার সামনে নামিয়ে দিয়ে আব্বু চলে গেল। আমি তিথির বাসার কলিং বেল বাজালাম। কি রে মা, কেমন আছিস? আন্টিকে জড়িয়ে ধরে বললাম, ভালো আন্টি, তুমি কেমন আছো? আমার মাকে দেখে কি কেউ খারাপ থাকতে পারে? তাই? হ্যাঁ। আমার মাটাকে তো অনেক সুন্দর লাগছে। আজকে তো আমার মাকে দেখে কেউ চোখই ফেরাতে পারবে না। আন্টি, তুমি যে কি বলো না। লজ্জায় তো পুরো মুখ লাল হয়ে গেছে। তুমি থামবে মা, আমার রেডিও হতে হবে। আয়াত, তুই তোর আলাপ পরে করিস, চল। বাসার মুখ তো ভালোই চলে, বাইরে গেলে তো কথা বের হয় না না। আয়াত চল। তিথিকে পিঙ্ক কালারের শাড়ি পরিয়ে শুভদের কল দিয়ে আসতে বলি। তিথিও আমার মতো লিপস্টিক, কাজল, পিঙ্ক চুড়ি, সাইড ব্যাগ নিয়ে রেডি। আমরা দুজনেই হালকা সাজি, বেশি মেকআপ করি না। আন্টিকে বাই বলে আমিও তিথি বের হয়ে গেলাম। তখনই মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজ ওপেন করতেই, আমি তোমার রঙে নিজেকে রাঙাতে চাই, তাই তো আসছি তোমার কাছে নিজেকে রাঙাতে। রাস্তার মোড়ে যেতেই শুভ ও রকিকে দেখলাম। শুভ ও রকি দুজনেই ওই কালো কালারের পাঞ্জাবি পরা, হাতে কালো ঘড়ি, দুজনকেও খুব সুন্দর লাগছে। রাস্তায় আমরা টুকটাক কথা বললাম। আমরা সবাই কলেজে গেলাম। কলেজের মাঠে যেতেই দেখলাম নীলাদ্র ভাইয়া ও তার ফ্রেন্ডরা, তাদের কাছে যেতে লাগলাম। নীলাদ্র সাদা পাঞ্জাবি, হাতে কালো ঘড়ি, চুলগুলো বাতাসের জন্য ওনার মুখে এসে পড়ছে, অনেক সুন্দর লাগছে। উনি এমনিতেই ফর্সা, আবার সাদা পাঞ্জাবিতে অপূর্ব লাগছে। ওনা থেকে চোখ ফিরিয়ে কোনো মেয়েই পারবে না। আয়াত, তোমাকে অনেক সুন্দর লাগছে। সিম্পল সাজ, ওই অপূর্ব সুন্দরী লাগছে। পুরাই মিষ্টি পরে লাগছে, আর তিথিকে তো লাজুকলতা লাগছে। তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। শাড়িও অনেক সুন্দর করে পরেছো। কোথা থেকে পরে আসলা তোমরা? তোমাদের দুজনকেও অনেক সুন্দর লাগছে। আয়াত শাড়ি পয়রা দিছে। আয়াত, তুমি যত সুন্দর করে শাড়ি পরতে পারো আগে বলনি তো? আগে জানলে তোমার থেকে শাড়ি পরতাম। আপু সরি, নেক্সট বার থেকে আমি তোমাদের শাড়ি পয়রাই দিব। ওকে। এই মেয়েরা পারেও বটে, এত সাজুগুজু নিয়ে কথা বলতে ভালো লাগে। এই আয়াতের দিকে তাকিয়ে নীলাদ্র কি ভাবছে? ফর্সা ত্বকে মিষ্টি রঙের শাড়িতে অপূর্ব সুন্দরী লাগছে। কাজল কালো আঁখিতে চোখ পড়লে চোখ সরবে না। মন চায় এই নয়নে চেয়ে দেখি। গোলাপি রাঙা ঠোঁটগুলোতে দেখলে অন্য এক নেশা চলে যায়। মনে হয় ঠোঁট চহিয়ে দিই। এ যেন কোনো আসমান থেকে নেমে আসা হুড়পুরি। ওই নীলাদ্র, কি ভাবিস? এখানে কি শুধু ভাবতে থাকবি নাকি? আজকে অনুষ্ঠান শুরু করবি নাকি ভাবতে থাকবি? ধাক্কা দিয়ে বলল, কি ভাবছিস? ধাক্কা দিচ্ছিস কেন? তুই স্বপ্নে ডুবি থাকবি আর আমরা ধাক্কা দিলে এই সমস্যা। কি ভাবছিলে এতক্ষণ? হ্যাঁ। নীলাদ্র রাগ দেখিয়ে বলল, আমি কি ভাববো? কথা না বলে চল। কিন্তু তুই কি ভাবছিলি? কথা না বলে চল। কি ভাবছিলাম এতক্ষণ ধরে? হঠাৎ কি হলো আমার? সত্যি কি আয়াত নাকি আমি বেশি ভাবছি ওকে নিয়ে? নীলাদ্র ও সবাই গিয়ে ফুলের তোড়া নিয়ে গেটে গিয়ে দাঁড়ায়। আমাদের নতুন টিচার আহনাব মুক্তাদিরকে আয়াত, নীলাদ্র ও তার বন্ধুরা মিলে আহনাবকে অভ্যর্থনা জানায়। আমাদের কলেজে স্যার আপনাকে স্বাগতম।
আহনাফ মুক্তাদির স্টেজে গিয়ে তার বক্তব্য প্রদান করে। সে তার পরিচয় দেয়। আমি আনহাফ মুক্তাদি। আমি কলেজের কেমিস্ট্রি টিচার হিসেবে অধ্যয়ন করি। আমি তোমাদের টিচারের সাথে একজন বন্ধু মনে করবে। যখন সে সমস্যা হবে তা আমাকে বন্ধুর মতো শেয়ার করবে। পড়াশোনার পাশাপাশি আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে এতক্ষণ শোনার জন্য। আনহাফ মুক্তাদিরের বক্তব্য শুনে সবাই মুগ্ধ, সবাই করতালি দিতে থাকে। স্টেজে এরপর এক এক করে সবাই সবার পারফরমেন্স দেয়। তখন সকল ছাত্রছাত্রী চিল্লাতে থাকে যে নীলাদ্র চৌধুরী গান শুনতে চায়। নীলাদ্র স্টেজে হাতে গিটার নিয়ে সুরের ঝংকার তুলল। সেই সুরে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। নীলাদ্র গান গাইতে শুরু করলো। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ক্লাসের ফাঁকে তোমায় দেখেই প্রথম প্রেমে পড়া, তোমায় দেখে ভালো লাগা, তোমায় ঘিরে সব চাওয়া। তুমি দূর থেকে কেন হাসো, আড়াল থেকে আমায় কেন কাছে ডাকো। কিছু মেঘ অগোচরে, ঠিক বৃষ্টি নামার পরে শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখে। আমি যাচ্ছি কোনো ডুবে ঘুরে, কোনো রূপকথারই দেশে, আর আঁকছি তোমার মনের ক্যানভাসে। কোন মায়া কোন সুরে বেঁধেছ আমাকে, ছেড়ে যাবে না কখনো। তোমারই চোখেতে পৃথিবী খুঁজে পাই, হারিয়ে যাই তোমাতে যেন। তোমার চোখের কাজল রেখায় আমাকে খুঁজে পাওয়া, সেই দিন থেকে তোমায় ঘিরে আমার সবটুকু চাওয়া। তুমি দূর থেকে কেন হাসো, আড়াল থেকে আমায় কাছে ডাকো। কিছু মেঘ অগোচরে, ঠিক বৃষ্টি নামার পরে শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখে। আমি যাচ্ছি কোনো ডুবে ঘুরে, কোনো রূপকথারই দেশে, আর আঁকছি তোমায় মনেরই ক্যানভাসে। নীলাদ্র এর গান শুনে সবাই মুগ্ধ। চারপাশে সবাই শীষ বাজাচ্ছে ও করতালি দিতে থাকে। আয়াত মুগ্ধ নয়নে নীলাদ্রর দিকে তাকিয়ে আছে এবং আয়াতের দিকেও নীলাদ্র তাকিয়ে আছে। তারা দুজন দুজনের চোখে ডুবে গেল। নীলাদ্রি ভাইয়া অনেক সুন্দর গান করে, তাই না? কথাটা বলে আয়াতের দিকে তাকাতেই দেখলো আয়াত ও নীলাদ্র একে অপরের দিকে তাকিয়ে আছে। তিথি তাই দুষ্টুমি করে আয়াতের পিছনে গিয়ে কানে জোরে জোরে আয়াত বলল। আয়াত আওয়াজ শুনে থরফরিয়ে উঠল, বলল, কি কি হয়েছে? আয়াতকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স, কিছু হয় নাই। আয়াত তিথিকে ছাড়িয়ে হাত ধরে সামনে টেনে নিয়ে বলল, তাহলে চিৎকার করলি কেন বান্দর মাইয়া? তো বান্ধবী, আপনি চোখে চোখে প্রেম করবেন, আমরা ধাক্কা দিলে শুনবেন না, তাহলে চিৎকার করব না তো কি করব? আয়াত চোখ ছোট ছোট করে বলল, কি পাগলের মতো কথা বলছো? আমি আবার কার চোখে তাকিয়ে প্রেম করি? মাথা কি গেছে তোর নাকি? আমার মাথা যায় নাই, তবে কারো মন চুরি হয়েছে, তাই না? বলে আয়াতকে ধাক্কা দিয়ে তিথি মুস্কি মুস্কি হেসে চোখ টিপ মারল। আয়াত কিছুটা রেগে বলল, পাগল তুই, গানটা অনেক সুন্দর লেগেছে, তাই নীলাদ্র ভাইয়ার দিকে। তিথি চোখ পাকিয়ে বলল, আমি তো নীলাদ্রির ভাইয়ার নাম বলি নাই, অন্য কাউকেও তো। তিথিকে সম্পূর্ণ বলতে না দিয়ে আয়াত হেসে বলল, আমি নীলাদ্র ভাইয়া ছাড়া কারোর দিকে তাকাই নাই। তিথি আয়াতের গাল টেনে বলল, সবার আগে এমন? ওই বলে তুই নিজের অজান্তে নীলাদ্রি ভাইয়ার প্রেমে পড়ছস। আয়াত তিথির হাত ছাড়িয়ে বলল, জি না, তুই একটু বেশি বুঝিস। তিথি মুস্কি হেসে বলল, দেখা যাবে কে বেশি বুঝে। আয়াত তিথিকে ভেঙচি দিয়ে বলল, দেখিস তুই। তখন ওই অভি বলল, কি দেখা যাবে? তিথিকে আয়াত কিছু বলতে না দিয়ে বলল, কিছু না, এখানে আপনি। অভি হেসে বলল, নবীনদের ফুল দিয়ে বরণ করতে হবে না। আয়াত সামনে তাকিয়ে দেখলো সবাইকে নীলাদ্র, অভি, শিশির, নাইম ভাইয়া ফুল দিচ্ছে। নীলাদ্র ও অভি ওদের সামনে ফুল দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। তিথির সাথে কথা বলতে বলতে খেয়ালই করে নাই নীলাদ্র কখন স্টেজ থেকে নেমে ফুল দিচ্ছে। অভি আয়াতকে লাল গোলাপ দিতে যাবে, তখন তিথি বলল, আয়াতের সাদা গোলাপ পছন্দ। নীলাদ্রি ভাইয়া, আপনি আয়াতকে সাদা গোলাপ দেন, আর আমি লাল গোলাপটা নেই। অভি মুস্কি হেসে তিথিকে 3টা গোলাপ দিল। তিথিও মুস্কি হেসে গোলাপগুলো নিল। নীলাদ্র আয়াতকে 2টা সাদা গোলাপের মাঝে হালকা পিঙ্ক কালারের গোলাপ দিল। আয়াত মুস্কি হেসে গোলাপ নিয়ে বলল, থ্যাঙ্কস। নীলাদ্র চলে যেতে যেতে মুস্কি হেসে বলল, ওয়েলকাম।
তারপর কলেজে আয়াত, তিথি, রবি, শুভ, নীলাদ্র, অভি, মিম, শিমু, শিশির, নাইম সবাই মিলে কয়েকটা গ্রুপ পিক তুলল। সবাই সিঙ্গেল পিক তুলল, মেয়েরা ও ছেলেরা আলাদা কিছু গ্রুপ পিক তুলল। তারপর সবাই সবার আইডিতে অ্যাড হলো এবং অভি সবাইকে নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলল। সবাই মিলে কলেজ থেকে বের হয়ে যার যার বাসায় চলে গেল। আয়াত বাসার কলিং বেল বাজাতেই রুবিনা বেগম, আয়াতের আম্মু, দরজা খুলে দিয়ে বলল, কেমন গেল অনুষ্ঠান? আয়াত মুস্কি হেসে বলল, ভালো খাবার খেয়েছো? রুবিনা বেগম বলল, না, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো, আমি খাবার নিচ্ছি। আয়াত আচ্ছা বলে রুমে গিয়ে শাড়ি ও গহনা খুলে গোসল সেরে নামাজ পড়ে নিচে গেল। আয়াতকে টিভি ছাড়তে দেখে রুবিনা বেগম রেগে বলল, টিভি দেখতে দেখতে না খেলে কি ভাত হজম হবে না নাকি? আয়াত মুখ কুঁচকে সোফায় বসতে বসতে বলল, আম্মু, ক্রাইম পেট্রোল দেখবো এক সময়, ওই তো দেখ। রুবিনা বেগম সোফায় বসে খাইয়ে দিতে দিতে বলল, তাই তো, না দেখলে তো জীবন চলবে না। আয়াত খেতে খেতে বলল, তারপর রুবিনা বেগম আয়াতকে খাইয়ে আয়াতের মাথায় কিছু সময় বিলি দিয়ে বলল, তাড়াতাড়ি দেখে গিয়ে ঘুমা। বলে উপরে উনি ঘুমাতে চলে গেল। তার যেতেই আয়াতের মোবাইলে মেসেজ আসলো। আয়াত মেসেজ চেক করতেই দেখল কাব্য চৌধুরী আইডি থেকে মেসেজ, তুমি আমার সেই মনের মানুষ যাকে দেখলেই আপনা আপনি মুখে হাসি চলে আসে। আয়াত মেসেজটা দেখে রিপ্লাই করলো, আপনি কে? নিজে মেসেজ দেন, আমি মেসেজ দিলে রিপ্লাই করেন না কেন? মেসেজের রিপ্লাই নাই। কাব্য চৌধুরী আইডিতে ঢুকতেই দেখলো কোনো পিক নাই, কোনো পোস্ট নেই। আয়াত আর কিছু না ভেবে টিভিতে মন দিল। কিছুক্ষণ পর আসরের আজান শুনে টিভি বন্ধ করে নামাজ পড়ে। বারান্দার কাছে পানি দিয়ে ছাদ থেকে কাপড় এনে দেখল রুবিনা বেগম কিচেনে পকোড়া বানাচ্ছে। আয়াত গিয়ে সাহায্য করলো। তারপর রুবিনা বেগম ও আয়াত মিলে পকোড়া খেয়ে কিছুক্ষণ বাইরে হাঁটতে বের হলো। মাগরিবের সময় বাসায় ফিরে নামাজ পড়ে। আয়াত নিচে আসতেই দেখল আকরাম সাহেব বাসায় ফিরছে। আকরাম সাহেব আয়াতকে দেখে বলল, মামনি, কেমন কাটলো আজ? আয়াত বাবাকে জড়িয়ে ধরে বলল, ভালো, তোমার? আকরাম সাহেব মেয়েকে জড়িয়ে নিয়ে বলল, ভালো। আয়াত আকরাম সাহেবকে ছেড়ে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো। আকরাম সাহেব ফ্রেশ হতে গেল। আয়াত সবার জন্য চা আর আলু পরোটা বানালো। আকরাম সাহেব, রুবিনা বেগম ও আয়াত মিলে চা আর পরোটা খেতে খেতে আবিরের সাথে কথা বলতে থাকে। তারপর আয়াত রুমে এসে পড়তে বসে। পড়া শেষ করে ডিনার করে অনলাইনে তিথি, শুভ ও রকিদের সাথে আড্ডা দেয়। এরপর অভিদের গ্রুপে মেসেজ করে। এশারের নামাজ পড়ে বারান্দায় গিয়ে রাতের শহর উপভোগ করে ঘুমাতে চলে যায়। ফজরের আজান শুনে আয়াতের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে। কফি বানিয়ে বারান্দায় সকালের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে নীলাদ্রর কথা ভাবতে থাকে। আয়াত হঠাৎ আইডিতে ঢুকে নীলাদ্রের পোস্ট দেখতে থাকে। তখনই আয়াত নিজে নিজে বলে ওঠে, নীলাদ্র এর কথা আমি কেন ভাবছি? তবে কি আমি নীলাদ্রকে ভালোবাসি? না, এটা হতে পারে না। নীলাদ্রকে আমি কেন ভালোবাসবো? না, অসম্ভব। কালকে তিথি ওই সব বলছে, তাই আমি এসব ভাবছি। আয়াত নিজেকে বুঝ দিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পরে নিচে নাস্তা করতে বসে। গুড মর্নিং মামনি, কেমন আছো? গুড মর্নিং। আজকে আমরা তোর নানু বাড়িতে যাব, তাড়াতাড়ি আসিস। ওকে। আয়াত নাস্তা শেষ করে রুমে এসে ব্যাগ গুছিয়ে কলেজ ড্রেস পরে রেডি হয়ে কলেজের জন্য বাসা থেকে বের হয়। রাস্তায় তিথি, শুভ, রকি সবাই একসাথে কলেজে যেতে থাকে। হঠাৎ আয়াত বলল, শোন, ওই যে বলছি যে কাব্য চৌধুরী আইডিতে থেকে মেসেজ আসে, কালকে দুপুরে আসতে বলতে মনে নাই। তিথি ও শুভ একসাথে বলে ওঠে, কি মেসেজ দিছে? আয়াত মোবাইলে মেসেজটা দেখিয়ে বলল, এই মেসেজটা আসছে। তিথি নীলাদ্রকে মিন করে বলল, আমি তো ভাবছি তুই শুধু, বাট সেও যে তোকে এত পছন্দ করে ভাবতে পারি নাই। শুভ ও রকি তিথি ও আয়াতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে তারা একসাথে জিজ্ঞেস করলো, সেটা আবার কে? শুভ কিছুটা অবাক হয়ে আবার বলল, আয়াত আবার কাকে পছন্দ করে? কিরে আয়াত, তুই কিছু বললি কেন আমাদের দুজনকে? আয়াত বিরক্ত নিয়ে বলল, তিথি ফাইজলামি করবি না। আরে কারোরে আমি। তিথি আয়াতকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে তিথি বলল, আয়াত নীলাদ্র বাইকে পছন্দ করে। আমি শিওর নীলাদ্র বাই ওকে মেসেজ দেয়। শুভ ও রকি হাঁটা থামিয়ে অবাক হয়ে আয়াতের দিকে তাকালো। রকি ভ্রু কুঁচকে বলল,
কি কবে থেকে? কিরে বললি না আমাদের আর কাহিনী এতদূর ভালোই চলে। ফালতু কথা বলবি না, নীলাদ্রের সাথে আমার কোনো কিছু নেই। আর নীলাদ্র মেসেজ দিলে তো নিজের আইডি দিয়ে দিতে পারে। নীলাদ্রের নাম তো কাব্য চৌধুরী না, আর ওই আইডি থেকে মেসেজ তো নীলাদ্রের সাথে দেখা হওয়ার আগে থেকেই। তিথি পাঞ্চ মেরে বলল, নীলাদ্রির ফেক আইডি তো হতে পারে, আর নীলাদ্রির সব প্ল্যান করতেও পারে। শুভ তিথিকে বলল, ফাও কথা বলিস না, নীলাদ্র অন্য কেউ। রকি তিথির সাথে তাল মিলিয়ে বলল, না হতেও পারে, মেসেজ দেখে তো মনে হয় নীলাদ্র আয়াতকে আগে থেকেই পছন্দ করে, তাই এইসব ধাক্কা ঝগড়া সবকিছু ইচ্ছে করে করেছে। কলেজে আসার পর থেকে তো মেসেজ দেওয়া শুরু হয়েছে। আয়াত তিথিকে কিল দিয়ে বলল, বেশি কথা বলিস না, জেনে কিছু বলা ঠিক না। আর ক্লাসে আসছস, এই বিষয়ে আর কোনো কথা বলবি না। চুপ একদম সবাই। তিথি রাগ অভিমান করে বলল, আমাকে মারলি, রকিকে মারলি না কেন? আয়াত রকিকে ব্যাগ দিয়ে মেরে বলল, নে শান্তি, আর একটা কথাও এই টপিক নিয়ে বলবি না। শুভ তাল মিলিয়ে বলল, চুপ, আর কথা বলবি না, যত সব ফাও কথা বলিস তোরা। ঠিক তখনই আহনাব মুক্তাদির ক্লাসে ঢুকলো। তিনি সবাইকে নিজের পরিচয় দিয়ে এক এক করে সবাইকে পরিচয় দিতে বলল। পরিচয় পর্ব শেষ করে আহনাব পড়ানো শুরু করলো। আহনাব হঠাৎ করে আয়াতের কাছে গিয়ে বলল, তুমি কি বুঝছো? আয়াত হঠাৎ এমন প্রশ্ন শুনে চমকে গেল, নিজেকে সামলিয়ে বলল, জি স্যার বুঝছি। আহনাব মুস্কি হাসি দিয়ে বলল, গুড, তাহলে নিজের ম্যাথটা বোর্ডে করো। আয়াত অবাক হয়ে বলল, স্যার আমি। আহনাব হাসি প্রসারিত করে বলল, কেন, তুমি কি পারবে না নাকি, বুঝো নাই? আয়াত হাসি দিয়ে বলল, না স্যার বুঝছি, পারবো। আহনাব মার্কার আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে যাও, ভয় পেও না, আমি আছি, ভুল হলে আমি বকবো না, বুঝিয়ে দিব। আয়াত আহনাফের হাত থেকে মার্কার নিয়ে বোর্ডে গিয়ে ম্যাথ করে দিল। আহনাফ আয়াতের ম্যাথ করা দেখে মুস্কি হেসে আয়াতের পাশে দাঁড়িয়ে বলল, গুড, সবাই আয়াতের জন্য হাততালি দাও আর ম্যাথটা খাতায় ওঠাও। আহনাফ আয়াতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, তুমি জায়গায় গিয়ে বসো। আয়াত আহনাফকে মার্কার দিয়ে নিজ জায়গায় গিয়ে বসলো। আহনাফ ক্লাস শেষ করে চলে যায়। আয়াত 3টা ক্লাস করে লাঞ্চ টাইমে ক্যান্টিনে যায়। এক টেবিলে আয়াত, তিথি, শুভ, রকি বসে। আয়াত দরজার মুখোমুখি বসে। আয়াত সামনে তাকিয়ে বলে, তোরা কি খাবি? তিথি ও শুভ একসাথে বলে ওঠে, পিৎজা খাবো। আয়াত রকির দিকে তাকিয়ে বলে, তুই কি খাবি? রকি মোবাইল থেকে চোখ সরিয়ে বলে ওঠে, বার্গার খাবো। আয়াত সবার উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে একটা পিৎজা ও সবার জন্য একটা বার্গার নেই। ওরা সবাই হ্যাঁ বলে দেয়। শুভ উঠে 4টা বার্গার, একটা পিৎজা ও কোক নিয়ে আসে। ওরা পিৎজা খেয়ে বার্গার হাতে নেয়। আয়াত এক বাইট বার্গার মুখে নিয়ে সামনে দেখেই বিষম খেয়ে ওঠে। শুভ আয়াতকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, তুই কি দেখতে খেতে পারস না? কিন্তু আয়াতের কানে শুভর কথা যায় না। আয়াত এখনো সামনের দিকে তাকিয়ে আছে। তিথি কিছু একটা মনে করে আয়াতের চোখ অনুসরণ করে সামনে নীলাদ্রকে দেখে মুস্কি হেসে বলে, কিরে তোরা কিছু পোড়া গন্ধ পাচ্ছিস? বলেই অট্ট হাসিতে মেতে ওঠে। আয়াত তিথির দিকে কটমট চোখে তাকিয়ে শুভর হাত থেকে গ্লাসটি নিয়ে ঠক ঠক করে পানি খেয়ে ফেলে। লাস্টে জোরে টেবিলের মধ্যে রাখে। রকি ও শুভ তিথির কথা বুঝতে পেরে বলে ওঠে, ও এই ব্যাপার, তাই তো। আয়াত শুভ রকির দিকে তাকাতেই তারা দুজন চুপ হয়ে যায়। শুভ পরিস্থিতি সামলাতে বলে ওঠে, তিথি তুই চুপ থাক। আয়াতের উদ্দেশ্যে রকি বলে ওঠে, আর ইউ ওকে? আয়াত সামনের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে। আয়াত, নীলাদ্র ও তার বন্ধুরা ক্যান্টিনে ঢোকার সময় নীলাদ্র একটা মেয়েকে ফুল দিয়ে আয়াতের সাথের টেবিলে বসে। মেয়েটি ফুল নিয়ে বাইরে চলে যায়। অভি টেবিলে বসে আয়াতের দিকে তাকিয়ে বলে, কেমন আছো তোমরা? আয়াত বাদে শুভ, রকি, তিথি ভালো আছি বলে। তিথি বলে, আপনারা কেমন আছেন? নীলাদ্ররা সবাই বলে ওঠে ভালো। মিম আয়াতের দিকে তাকিয়ে বলে, আয়াত তুমি চুপ কেন? তোমার কি শরীর খারাপ নাকি? তিথি কিছু বলতে যাবে, তার আগেই আয়াত নীলাদ্রর দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, না আপু কিছু হয় নাই। শিমু আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, তাহলে এমন করেছিলে কেন? আয়াত খেতে খেতে বলে, এমনি কিছু ভাবছিলাম। বলেই চেয়ার থেকে উঠে বলে ওঠে, আমাকে বাসায় যেতে হবে, আজকে নানুর বাসায় ফাংশন আছে।
রকি আয়াতের দিকে তাকিয়ে অবাক চোখে বলে, আমাদের আগে বললি না? আয়াত ব্যাগ কাঁধে নিয়ে কোক খেয়ে টাকা দিয়ে বলে,